সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনফোবিজের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলতে চাচ্ছি আন্দোলনের এনবিআর এই প্রসঙ্গে, এবং আমি ফেরদৌস আহমেদ থাকছি আলোচনার পুরোটা সময়। পাশাপাশি যাদেরকে পেয়েছি আজকের এই আয়োজনে আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আলী আহমদ এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক MA আজিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, আমাদের আজকের এই আয়োজন আপনারা নিঃসন্দেহে দেখে নিতে পারবেন ফেসবুকে যুক্ত হয়েও facebook.com/channel9bd.tv-তে, দেখতে পাবেন ইউটিউবেও youtube.com/channel9GEC-তে। আমি আলী আহমদ, আপনার কাছে প্রথমে আসি। টিআইবির যে একদম সংবাদ বিজ্ঞপ্তি, সেখান থেকে প্রথম আপনার কাছে জানতে চাই যে তারা যে সংবাদ বিজ্ঞপ্তি করেছে এবং সেখানে এই যে জাতীয় যে রাজস্ব নীতি বা বিশেষ করে দুটা বিভাগে যে ভাগ করা হয়েছে, একটা রাজস্ব নীতি, একটা রাজস্ব ব্যবস্থাপনা, তাদের প্রথম একটি কথা হচ্ছে যে রাজস্ব ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলোকে এখানে পাশ কাটিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছে, সংশোধনের দাবি তুলেছেন তারা। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ওনারা খুব নরম করেই বোধহয় বলেছেন। পাশ কাটিয়ে নাকি, একটা প্রথম কথা হচ্ছে যে এই নতুন সরকার ক্ষমতায় আসার পরে তারা অনেক কথা বলেছেন, কম বেশি। বোধহয় নাহিদ সাহেব নামে একজন, উনি বোধহয় বলেছিলেন যে আমরা এখন শুধু একটি সরকারই পাল্টাবো না, আমরা আসলে অনেক ভিতরের চলাচল, সরকার কেমন করে চলবে তার ধরন, এতে অনেক কিছু পাল্টাবো। সেই সুবাদেই কিন্তু অনেকগুলো মন্ত্রণালয়ের এবং বিভাগের জন্য তাদের বিশ্বস্ত এবং তাদের ভাষায় চিন্তায় যারা যোগ্য সেরকম ব্যক্তিদের সবাইকে তো নেওয়া যায় না, যাদেরকে নিয়ে একটা কমিটি করে দিয়েছেন। সেরকম জাতীয় রাজস্ব বোর্ডের জন্যও করা হয়েছে এবং করাটা আসলে প্রয়োজনও ছিল, এতে কোনো সন্দেহ নেই। সেখানে কয়েক রকমের বিভিন্ন রকমের লোক, আমরা চিনি তো বাংলাদেশের সবাইকেই, করেছেন। তারা বেশ খেটে টেটে বিভিন্ন, তার মধ্যে যেমন জাতীয় রাজস্ব বোর্ডের লোক থাকতেই হবে, কারণ তারা ছাড়া তো বাইরের কেউ বোঝে না। আর তাছাড়া বাইরের যারা বোঝেন বা সেই রকম লোকের কিছু অংশ নিয়ে তারা একটা শ্বেতপত্র, তার একটা সুপারিশমালা তৈরি করেছেন। সুপারিশমালা সরকারের কাছে সাবমিট করা হয়েছে। ওদের দায়িত্ব, আমি ওদের সাথেও কথা বলেছি, এর অধিকাংশই আমার চেয়ে জুনিয়র। সাবমিট করেছে, তারা মনে করেছে একটা কিছু হবে। হঠাৎ করেই একদিন অফিস বন্ধ, শনিবার রাতের বেলা ছাপা হলো, দেখা গেলো যে একটা অর্ডিন্যান্স বেরিয়েছে। ওই যে ওনারা কমিটি করেছেন, যে কমিশন ঠিক বলা যাবে না, যা করেছেন তারাও কিন্তু এই নীতি এবং প্রয়োগ দুটোকে আলাদা করার কথা বলেছিলেন। আমরাও বহুদিন যাবৎ সে কথা বলে এসেছি। ওনারা করলেন কি, সেটা করলেন কিন্তু অন্যরকম, যেটা ওই যে আপনি যাদের কোট করলেন, এবং ওনাদের একজন বিশ্বস্ত, আর একজন ছিল আমাদের যে দেবপ্রিয় ভট্টাচার্য, আমাদের অনেকেরই সবারই পরিচিত। দেবপ্রিয় ভট্টাচার্য করেছে যে এটা ঠিক মতো করা হয়নি। তাহলে কি অবস্থা দাঁড়ালো? অর্থাৎ ভিতরের লোকরাই বলছে যে এটা হয়নি, আর আপনার যার যে প্রতিষ্ঠানের কথা আপনি বললেন তার তো কোনো পক্ষপাতিত্বের কারণ নেই। তাহলে এখন এটা হওয়ার পরে পরবর্তী আমলে একটা সময় যখন আন্দোলন শুরু হলো, স্ট্রাইক হরতাল শুরু হলো, তখন অর্থ উপদেষ্টা মহোদয় কিছু লোককে ডেকেছেন। আমরা তো অনেক আগে রিটায়ার করেছি, আমরা তার মধ্যে নেই, থাকার কথাও না। ওরা গেছে সেখানে, তাদের কথাবার্তা খুব সীমিত বলেছে যে আমার খুব সময় নাই, 6 মিনিট করে একজন কথা বলবেন, মোট 3-4 জন এরকম বলতেছি, আমার শোনা কথা। পরবর্তী আমলে উনি যা বলেছেন, ওরা যা বলেছে সেটা জানি না, উনি যা বলেছেন তার বেশ কিছু কথা ভাইরাল হয়েছে সব জায়গায়। আমি নিজেও, আমার কাছেও পাঠিয়েছে লোকেরা, কারণ এটা নিয়ে প্রথম আমি তীব্র আপত্তি করে একটা বক্তব্য দিয়েছিলাম একটা টেলিভিশন স্টেশনে, সেটা কোনটা মনে নেই, ওই নিউজের মধ্যে ক্লিপিং আমার মাঝে মাঝে নেয় বিভিন্ন বিষয়ে, তো সেইটা দিয়েছি। তো দেখা গেল যে সেইটা উনি দেখছেন কিনা জানি না। ওনাকে যখন ওদের বক্তব্যের পরে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন আলাদাভাবে অর্থ উপদেষ্টা মহোদয়কে যে এইটা ওরা তো এইরকম বলে যারা আন্দোলন করে, তারপর বলে ওরা আন্দোলন কি করে না করে তাতে আমার কিছু আসে যায় না। উনি মানে এখন এটা অর্থ উপদেষ্টা বললেন, আমি নিজে রেকর্ডেড ভার্সন শুনেছি। অর্থ উপদেষ্টা আমার এটা শুনলে হয়তো খুব রাগ হবে অথবা কষ্ট পাবে, এর কারণ আছে, সেটা বললাম না। এটা বললেন এখন একটা আন্দোলন শুরু হয়েছে, একটা পুরো ডিপার্টমেন্ট, একটা মিনিস্ট্রি সব সহ, সেইখানে এইরকমভাবে এটা হেলাফেলা করে উড়িয়ে দেওয়া মানে হচ্ছে কিন্তু সরকারকে আরও বিপদে
দিকে ঠেলে দেওয়া, এটা বোধহয় যথাযথ কিনা সেটা তারা বিবেচনা করবেন। কিন্তু এটা জিনিসটা খুব সোজা। এটা বাংলাদেশে এই যে এখন কাস্টমস, ভ্যাট, এই ইত্যাদি জিনিসগুলো শুরু হয়েছে, এটা তো ব্রিটিশ আমলে শুরু হয়েছে। তার আগে তো ট্যাক্সে দেশে এরকম আদায় হতো না। জমির বাচ্চা আকবরের, মানে সম্রাট আকবরের সময় বা তারও আগে থেকে জমির খাজনা ছিল। এইটা ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স হলো মানুষের অর্থনীতির বড় হওয়ায় এবং বিভিন্ন আয়ের ব্যবস্থা, উৎপাদনের ব্যবস্থা বাড়ায় এটা হয়েছে। এবং যার ফলে 1921-এ প্রথম, 1924-এ ল্যান্ড কাস্টমস অ্যাক্ট করলো। তারপরে প্রথম 1878-এ সি কাস্টমস অ্যাক্ট, 1924-এ ল্যান্ড কাস্টমস অ্যাক্ট, এবং এক্সাইজেস অ্যান্ড সল্ট অ্যাক্ট করলো 1944-এ যুদ্ধের মধ্যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পরে সব কিছুই করে 1969 সালে পাকিস্তান আমল করলো কাস্টমস অ্যাক্ট 1969, যেটা পরবর্তী আমলে এখন 1913-এ হয়েছে। অনেক কিছু পরিবর্তন হয় এবং পরে ভ্যাট হয়েছে। এর আগের রিফরমেশনের সাথে আমরাও জড়িত ছিলাম। তো এখন এইগুলো করা হয়েছে, অনেকবার এর মধ্যে আসছে। এটা স্বয়ংক্রিয়করণের, অটোমেশন, এটার কথা হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে, কিন্তু কোনো এগোয় না। আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন থেকে শুনছি এটা অটোমেশন হবে, হচ্ছে। বিদেশি কোম্পানিরা লোক আসছে, সাদা সাদা লোক আসছে, পাশের দেশের লোকেরাও কাজ পেয়েছে, আমেরিকানরা পেয়েছে, বিভিন্ন, কিন্তু কিছুই এগোয়নি, কিন্তু সেই অটোমেশন হয়নি, কিছুই হয়নি। এখন এরা এসে বলল যে ঠিক আছে, আমরা ভাবলাম যে হ্যাঁ বোধহয় এরা করতে চায়, এখানে করলো। এবারে অটোমেশনের কিছু কাজ না, কথা হচ্ছিল বহুদিন যাবৎ যে পলিসি আর আপনার ইমপ্লিমেন্টেশন যদি বলেন, নীতি এবং সেটা বাস্তবায়ন, এই দুইটা এক থাকলে নাকি খুব অসুবিধা হয়। একটা কথা বলে না যে নাকি হয়তো বা দুর্নীতির কথা তারা বুঝতে চান, কিন্তু না, কিন্তু এটা সত্যি নয়। আমি নিজে নীতিতেও ছিলাম, বাস্তবায়নেও ছিলাম। জি, কিন্তু সেই নীতি বাস্তবায়নকে একদম আলাদা করে কতটা আসলে সুফল মিলবে, সেই জায়গাটাই প্রশ্নটাও যেমন উঠেছে, সেখান থেকে আন্দোলন। আমি এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। এইটা নিয়ে কিন্তু আমার আরেকটু কথা আছে, উনি বলুন। আমি আপনার কাছে আবারও আসবো, আপনাকে দর্শকরাও শুনতে চান নিশ্চয়ই। আমি আপনার কাছে যেটা জানতে চাই, এই যে একেবারে বলা হলো যে দুটো বিভাগ করলেই সেটা অনেক বেশি ভালো হবে, কিন্তু তার উপরে যদি একটা নির্বাহী বিভাগের একটা কর্তৃত্ব থাকে, স্বাধীনতা যদি না পায়, তাহলে কি কাজটা আসলে হবে কিনা, এই প্রশ্নটা তুলেছেন অনেকেই। ধন্যবাদ আপনাকে। সব অর্গানাইজেশন যদি বাংলাদেশের সব স্বাধীন করে দেন তাহলেও কিন্তু সমস্যা আছে। কারণ হচ্ছে যে সৎ লোককে স্বাধীন করে দিলে কাজ ভালো পাবেন। আপনি দেখেন আমাদের সময়ে আগে বিসিএসে ফার্স্ট চয়েস দিতে হলো ফরেন সার্ভিস, এখন দেয় ট্যাক্স, পুলিশ, বোঝেন না? এই জন্যে বলছি যে এই যে দুই ভাগ করা, একজন পলিসি আর একটা হলো বাস্তবায়ন, এখানে পিপুলস সাফারিংসটা হলো কিন্তু আসলে এই কারণেই। আর একটা হলো ট্যাক্স জিডিপি রেশিও আমাদের দেশে, এই দক্ষিণ এশিয়ার মধ্যে বলা যায় এশিয়ার মধ্যে কম। এটার অনেকগুলো যৌক্তিক কারণ আছে। যেমন ধরেন ভ্যাট মানুষ দিতে চায় না, ভ্যাট দেওয়ার জন্য ট্যাক্স ডিপার্টমেন্টে এনবিআরে যেতে চায় না। ওখানে গেলে পুলিশের মতো অবস্থা, যে পুলিশের কাছে গেলে আপনি যদি কোনো বিপদে পড়েন যান, তাহলে আরও বিপদ তৈরি হবে বেশি করে। আপনার রাস্তার ভিতরে একজন লোক মার্ডার হয়েছে, পুলিশে কমপ্লেন করতে যাবেন, আপনাকে সাক্ষী হতে হবে এবং 15 বছর ঘুরতে হবে। এই কারণে কেউ ওটার ধারে কাছে যায় না। এখন ধরেন আমারও 3 নাম্বার আছে, আয় নাই, কিন্তু আছে তো। কিন্তু আমি তো কখনো দেখলাম না জীবনে 2 পয়সা খরচ ছাড়া এই 3 নাম্বার রেডি করতে পারলাম। এটা হলো মূল সংকটটা। এই সংকট থেকে বেরোনো এবং আপনার আয় বাড়ানো, জাতির আয়, রাজস্ব বাড়ানো, এই দুটো হলো সমস্যা। এখন যেটা দরকার আমাদের দেশে, মানসিকভাবে আমরা প্রত্যেকটা সাধারণ জনগণ পর্যন্ত, এই 54 বছরের দেশ স্বাধীন হয়েছে, মানসিকভাবে আমরা করাপ্ট হয়ে গেছি প্রত্যেকটা লোক। হ্যাঁ, দোষটা অন্যের ঘাড়ে চাপাই। আমি যে করাপ্ট এই কথা আমি বলি না, সমস্যাটা কিন্তু এখানে। এখন আপনি সংস্কার করে কী লাভ? এক, সংস্কার যতই করেন না কেন, মানুষের সাথে যতক্ষণ টাচ থাকবে
ততক্ষণ এই বাংলাদেশে দুর্নীতি হবে। হ্যাঁ, তাহলে এটা কি করবেন? এই জন্য বলছেন অটোমেশনে আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব। আমিও তো ট্যাক্স দেওয়া জানি না, আমার 3 নাম্বার আছে, আমিও তো বুঝি না, বোঝার চেষ্টাও করি না। হ্যাঁ, বন্ধু মেম্বার ছিল, তার কাছে দিয়ে দেই, সে ঠিক করে দেয়। হ্যাঁ, সে কয় যে তুই খরচ হয়েছে এত দিয়ে যা, হ্যাঁ দিয়ে যাই। এইটা হলো সিস্টেম হয়ে গেছে। তো এখন আপনি ধরেন আমাদের দেশে যেটা হয়, ধরেন আপনি 2টা ভাগ করে দিলেন, একটা নীতি এবং পলিসি। আপনার একটা বড় সমস্যা বাংলাদেশে দাঁড়াইছে যে সব জায়গায় প্রশাসন ক্যাডারের লোক মাথার উপরে বসায় দেওয়া হয়। শুধু ইউনিভার্সিটিতে এখনো পারতেছে না, এখনো বড় কোনো পারতেছে না। সব জায়গায় আপনি দেখেন না, এই যে ডিসি পদায়ন করলো সংকট, বললো যে ফেসিবাদের সব দোষর প্রশাসন ক্যাডারের, কিন্তু তারপরে পদায়ন ঠিকই, কিন্তু প্রশাসন ক্যাডার থেকে ডিসি বানালো। আরও 25টা ক্যাডার কিন্তু বাইরে আছে। ওখান থেকে যদি ধরেন নিয়ে আরও লোক নিত, ওখানে তো শিক্ষিত লোক, ক্যাডার সার্ভিসের লোক না, তারা ওখান থেকে নিয়ে যদি 7 দিনের ওরিয়েন্টেশন দিত, এটা তো আইনস্টাইন হতে হয় না, প্রশাসন ক্যাডারের লোকই দিল। এরপরে আবার উড্ড করে এই ফেসিবাদের দোষর, এই অপরাধ করছে, অপরাধ করছে, যার ফলে সব স্টপাটাইজ হয়ে থাকে। এখন এনবিআরের যে ব্যাপারটা হলো, এই সংকটটা তৈরি করেছে, বিশেষ করে আমি বলবো এই সরকার তৈরি করেছে। আপনি বলেন তো, গভীর রাতে ছুটির দিনে প্রজ্ঞাপন কেন দেওয়া হবে? এই যে 2টে ভাগ হবে, এই আলোচনাটা তো অনেক আগের থেকেই ছিল, টিআইবিও করেছে। এবং এই এইটাতে কিন্তু ওনারা আপত্তি, যারা এই ইয়েতে আছে, আপনার এই প্রতিষ্ঠানে আছে, 2 ভাগ করলেও আপত্তি করতো না, কিন্তু স্টেক হোল্ডারের সাথে আলোচনা করবেন তো। একটা কমিটি করছেন, সংস্কারের প্রস্তাবনা কি আসছে, 2 ভাগ করার সুপারিশ কিন্তু ছিল। হ্যাঁ, ওনাদেরও সুপারিশ আছে, সব নিয়ে বসেন, বসে আলোচনা সাপেক্ষে এটা যদি করতেন তাহলে তো এটা হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি দেখেন যত আইন হয় বাংলাদেশে, সবগুলো আইন কিন্তু মিনিস্ট্রিতে একজন ডেপুটি সেক্রেটারি, বড় জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে একটা ড্রাফটিং সেল আছে, এবং ড্রাফটিংটা করে দেয় অরিজিনাল মিনিস্ট্রি, ওখানে গিয়ে আবার ভেটিং ভালো করে দেখে টেকে ভালো করে ওই ড্রাফটিং যেটা করে দেয় ওটা ডিটু মারতে থাকে। হ্যাঁ, খুব বেশি পার্লামেন্টারি বডিতেও যায়, কাজ হয় না, দেখা যায় যে ওরকমই আসে। এবং তারা কিন্তু সব সময় দেখবেন প্রশাসন ক্যাডারের কর্তৃত্ব কোথায় আছে সে জায়গায় কমাবে না, এটা রাখবে। তো এখন তাহলে এই যে 2টা, এমনি তো ওনাদের ডিপার্টমেন্টে এখন রিটায়ার করছে, ওনাদের প্রধান হতেন চেয়ারম্যান, ওনাদের ক্যাডার থেকে হইতে পারতেন না, বাইরের থেকে। উনি হয়তো ভালো বোঝেন না, এখনো পারেন না, এখনো বোঝেন না। এই যে এখন এই যে চেয়ারম্যান যেটা আছে, অপসারণ চাইছে তো। তো আমার কথা হচ্ছে যে যার যার প্রশাসন ক্যাডার থেকে কেন তার শীর্ষ পদে যাবে না, সে তো ভালো বুঝবে। অনিয়ম থাকলে আপনি তার বিচার করেন, কিন্তু যিনি বোঝেন তাকে দায়িত্বটা দেন না। আপনি প্রশাসন ক্যাডারের লোক আপনি দেখেন সব আপনার অধিদপ্তর যত আছে সব জায়গার প্রধান ব্যক্তি বানায় রাখে। তাহলে এটাও আর একটা বড় প্রশ্ন আপনার কাছে আসি। সেই জায়গা থেকে আলী আহমদ আপনার কাছে আবার ফিরতে চাই আমি। এই যে মানে যেই জায়গায় আছেন সেই জায়গার শীর্ষ পদে বসতে পারেন না, কারণ তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে যেতে পারেন, আরও অনেক ব্যাপার যেগুলো ভাবা হয়। অন্য জায়গা থেকে আসলে তিনি কি হবেন না, এটা কি গ্যারান্টি দিয়ে বলা যায়? অথবা যদি একটু ঘুরিয়ে বলে, তারা কি হয়নি? অনেকেই তো হয়েছে, সবাই এখানেও হয় না, বাইরে থেকে আসলে হয় না। এটা কোনো জায়গায়, সব জায়গায় ভালো লোক কিছু আছে। এখন সেই ভালো লোক কিন্তু চিনে দেওয়া যায়, সেটা করা হয় না। কিন্তু তার আগে আমি একটু কথা বলিনি, যেটা তখন বলছিলাম যে উনি বলবো। উপদেষ্টা মহোদয় ওনার ওই সংবাদ সম্মেলনের কথায় একটা বুক ফসকে বোধহয় বেরিয়ে গেছে, সেটা রেকর্ডেড হয়েছে। আমি নিজে 2-3 বার শুনেছি যে আমি ঠিক শুনলাম তো। কথাটা এই, ওরা বলে যে স্যার ওই এনবিআর আর আমাদের পাঠায়েন না, আমাদের এদিকে স্যার নিয়ে আসেন। তার মানে কি? তার মানে ওই যে নীতি সেটা সচিবালয়ে চলে যাবে, ওনাদের হাতে তো বটেই, ওনাদের স্থানেও। ওখানে কি তাহলে এরা করবে কি? সব বিসিএস পরীক্ষা দিয়া উনি যেটা বলেছেন এটার মধ্যে আংশিক সত্যতাও আছে। অনেক ভালো ছাত্র, অনেক ভালো রেজাল্ট করা ছেলেরা কাস্টমসে, ভ্যাট, ইনকাম ট্যাক্সে আছে। সেটার কারণ আছে, কারণ ওখানে যখন অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল আগে, সেটা ছিল ডিপটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিপটি কালেক্টর। তো আমি তো ওই দলের,
আমি বলছি যে আমার স্কুলের সবচেয়ে ভালো শিক্ষক যারা তারা ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমরা হবো কেন? আমরা তো সিএসএস পরীক্ষা দেবো সেটা ভেবেছি, এবং আমাদের পরীক্ষাটাও ছিল বিএসএস। আমরা প্রথম দিকের যারা তারা সবাই এদিকে আসছে, তারপরে এখন মিক্সড হচ্ছে। আর কারণ হলো আমরা দেখি যে অ্যাটলিস্ট তখনকার দেখতাম, এখনও তাই আছে, যে অন্তত পক্ষে এডিশনাল সেক্রেটারি তো হবো। আর ওখানে গেলে 350-400 ছিল মুক্তিযোদ্ধা। তো সেই ক্ষেত্রে আমাদের ওই বন্ধুরা আমাদের সঙ্গে যারা ঢুকেছিল তারা বড় জোর ডেপুটি সেক্রেটারি হতেন। তো সিম্পল ক্যারিয়ারের একটা ব্যাপারও আছে, এই কারণে ওই জিনিসটা ছিল। এটা এখন অনেক পাল্টাইছে, বাট মিক্সড হয়েছে এখনও। আর যেটা উনি বললেন যে সব কিছুতে তাদের হতে কেন, উনি যেটা বললেন সঠিক বলেছেন, যে বিলাত ইংল্যান্ড থেকে আমরা এটা কপি করেছি প্রথম ব্রিটিশ আমলে, তারপরে ঘুরে ঘুরে এই হয়েছে, তারপরে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, এর কোনো জায়গায় কিন্তু বোর্ড, ইন্ডিয়াতে 2টো বোর্ড হয়েছে এখন, একটা হচ্ছে বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস, একটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। পাকিস্তানে সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ সিবিআর, আমাদের এখানে এনবিআর ছিল। আমরা ভাঙার কথা বলেছি, হ্যাঁ আপনারা করতে চান নীতি আর করেন, কিন্তু নীতিতে ওই যেটা বলছিলাম ব্রিটিশ এখন পর্যন্ত উনি যেটা প্রথম বলেছেন, প্রত্যেকটি মিনিস্ট্রির যে লোক ঢোকে সে উপরে ওঠে, সর্বোচ্চ ব্যাপারেও সেই যায়, তবে প্রত্যেকে যাবে না। ওর মধ্যে তো রিক্রুটমেন্ট 2 রকম আছে, এখানেও যেমন আছে ইন্সপেক্টর লেভেল একটা রিক্রুটমেন্ট আছে, আর অ্যাসিস্ট্যান্ট কমিশনার লেভেল একটা রিক্রুটমেন্ট আছে। এটা ব্রিটেনের একদম আদরে। তাহলে যে ভালো তাকে আপনি চেয়ারম্যান বানান, যে সৎ দক্ষ, আমরা তো সবাইকে বলি না, আর যে সৎ নয় দক্ষ নয় সে হবে না। আর নিচের দিক দিয়ে রিক্রুটমেন্ট থেকে আপনি সুপারিনটেন্ডেন্ট বানান, সেটা চলছিল এতদিন। কিন্তু ওই যেটা উনি বলছেন যে আরবিতে পাশ করে অথবা বাংলা, আমি বাংলাকে ছোট করছি না, আমি নিজে বাংলা ভালোবাসি, লিখি, আপনার সংস্কৃতে পাশ করে, কোনো সাবজেক্টই খারাপ না, সোশিওলজিতে পাশ করে সে এনবিআরের চেয়ারম্যান। কিছু কি সে বোঝে কাস্টমসের, কিছু কি বোঝে ইনকাম ট্যাক্সের, কিছু বোঝে ভ্যাটের? আমাদেরই বসতে হিমশিম খেতে হয়। আজকে একজন চেয়ারম্যানের আশা কথা ছিল। এখানে আপনি যেটা বললেন ছোট করবার বিষয় একটা, আর একটা হচ্ছে যে তিনি যদি ওই বিষয়টার উপরেই পড়াশোনাও করে আসেন বা কাজ করে থাকেন, তাহলে তার অভিজ্ঞতা তো ওই জায়গাটায় অনেক কিছু দিতে পারবে। আমি আপনাদের দুজনকে এই জায়গাগুলোতে আরও শুনবো। বিরতি শেষ করে ফিরছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন ইনফোভিজের আয়োজনে। আজ আমরা কথা বলছি আন্দোলনের এনবিআর। আমরা সেই জায়গায় আবারও কথা বলবো, আবারও ফিরবো, আপনারা সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি ইনফোভিজের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি আন্দোলনের এনবিআর এই বিষয়ে আলোচনায় আবারও ফিরবো। আমি এই পর্যায়ে এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। আলী আহমদ যেখানটায় বলছিলেন সেখানে আপনার কাছে একটু শুনতে চাই। কোনো বিষয়ই ছোট না, প্রত্যেকটা বিষয়ে আমরা যখন পড়াশোনা করি সেটা অনেক বড়, কিন্তু এই প্রশ্নটা কি ওঠে না যে একটা বিষয়ে যেখানে আমি কাজ করব, আমার যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সেইটা হয় বা আমার যদি দীর্ঘদিনে সে কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে ওই জায়গাটায় শীর্ষ পদে বসে আমি অনেক ভালো কিছু দিতে পারবো? না, দুটো জিনিস আছে, একটা এক্সপেরিয়েন্স আর একটা হলো বেসিক এডুকেশন। বেসিক এডুকেশন কিন্তু একটা মানুষের মনোজগতের যেটা তৈরি করে দেয়, এখান থেকে বেরোতে তার সমস্যা হয়। যেমন আমি টকশোতে আসি, আপনার খেয়াল করে দেখেন, ঘুরে টুরেই আমি বলি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা বিজ্ঞানের যুগে অচল, অথচ এখানে কোনো কমিশন হলো না। কারণটা হচ্ছে আমি ফিজিক্সের ছাত্র, আমি বুঝি অটোমেশনের যুগে বিজ্ঞানের প্রযুক্তির পেছনের লোক দরকার। এই জন্যেই তিনি যে বলেছেন কাস্টমসে আলাদা কোনো হয়তো পড়াশোনা নাই, কিন্তু এই রিলেটেড লেখাপড়া আছে, সেই লোকগুলো বিসিএস দিয়ে এখানে জয়েন করে। আপনি এখান থেকে টপ পর্যন্ত নিয়ে যান, সৎ লোকটা বেছে নিয়ে না। কিন্তু আপনার বাইরে যখন একটা প্রশাসনের লোক এখানে 6 মাস, এখানে 3 মাস, এখানে 1 বছর, এখানে 2 বছর, সব এক্সপার্ট হয়ে যায়। এখানে আরেকটা ছোট্ট প্রশ্ন যুক্ত করতে চাই। যদি সিস্টেমটা এরকম হতো যে বিভাগে তিনি ঢুকেছেন জবে, তিনি আস্তে আস্তে করে একদিন শীর্ষ পর্যায়ে পৌঁছাতে পারবেন, এবং সেখানে যদি প্রতিশ্রুতিগুলো এরকম থাকে যে যদি তুমি সৎভাবে কাজ করো তাহলে একদিন তুমি উপরের জায়গাটায় বসতে পারবে, তাহলে কি আমি সৎ থাকার চেষ্টাটা আরো বাড়িয়ে দিব না? সৎভাবে থাকার এটা তো আইন আছেই, সেটা আপনার নিরূপণ তো করতে হবে। কারণ ধরেন আমরা 3 জন আছি, 3 জনই অসৎ,
কিন্তু কম আর বেশি, তাই না? আমাদের সোসাইটিতে আমি যেটা বলেছি, মানসিকভাবে আমরা সমাজটাকে এমন জায়গায় নিয়ে গেছি, মানসিকভাবে আমরা কারাপ্ট হয়ে গেছি। হয়তো আমি সুবিধা পাই না, এই জন্য টাকা রোজগার সবাই এখন বলছে আমি সুযোগে, আমি যদি হ্যাঁ, সৎ থাকি, সুযোগের অভাবে সৎ। সুযোগের অভাবে সৎ। অর্থাৎ আপনি জাপানিজ হন, আপনি সুইজারল্যান্ডবাসী হন, আবার বল প্রয়োগে আইনের উত্তর কোরিয়া হন, ওখানে আমি ভিজিট করছি, তো উত্তর কোরিয়া অপরাধ করবেন, বাস আপনার নাই, শেষ, খতম। তো এটা তো বাংলাদেশে করতে পারতেছেন না, গণতান্ত্রিক দেশ। এখানে তো অ্যাটলিস্ট একটা জাপানিজ যে ভদ্র এবং যতটা সম্ভব মিথ্যা কথা বলে না, আপনি ওই জায়গাতে আনতে হবে, মানুষকে আনতে হবে। সততা প্র্যাকটিসটা আমাদের দেশে খুব দরকার। এই জন্য যেখানে দুর্নীতি আছে সেখানে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট, অর্থাৎ আমি যখন ট্যাক্স দেব আমাকে যেন কোনো কর্মচারী বা অফিসারের কাছে যেতে না হয়, এমন ব্যবস্থাটা করতে হবে। অর্থাৎ আমার কাছে সুবিধা চাওয়ার সুযোগ না থাকে, বা আমি সুবিধা দেওয়ার সুযোগ না পাই। আমার ট্যাক্স হয়েছে ধরেন 500 টাকা, আমি 100 টাকা দিয়ে সারিয়ে আসতে চাই, তা আমি কিছু বিনিময় করলাম, উনি আমাকে কমায় দিল, অথবা উনি আমাকে কমায় দিতে চায়, উনি কিছু ফেভার চাইলো, ফেভার হলো, এগুলো তো ঘটে। 1, 2 হলো আমাদের যাদের ইনকাম আছে, যাদের টাকা আছে, তার টাকার প্রতি মায়া খুব বেশি, কেউ ট্যাক্স দিতে চায় না। এখন জোর করে জোরে ট্যাক্সের নেটওয়ার্ক বাড়ানো, যেমন ধরেন ভ্যাট, সাইফুর রহমানের সময় ভ্যাট শুরু হলো, এখন দেখেন যতগুলো ডিপার্টমেন্টের বড় বড় স্টোরে ভ্যাট কিন্তু এখন লাগে না, কারণ ভ্যাট দেওয়ার নামে ওদের দোকান চলে না, অন্য জায়গায় চলে যায়। রিটেল প্রাইস যেটা লেখা আছে গায়ে, এত টাকা, 100 টাকা দাম, ওরা তো ভ্যাট লাগাইলে ধরেন 102 টাকা হয়, 2 টাকা দিবে না, ওই অন্য দোকানে গেলে 100 টাকার জিনিস আরও 5 টাকা কমে ছেড়ে দেয়। এই জন্য এখন ভ্যাট কিন্তু খুব একটা পাচ্ছেন না বোধ হয়, এই কারণে ভ্যাট তুলে দিচ্ছে। অনেক জায়গায় সুপার শপে লেখা থাকে যে ভ্যাটের আওতামুক্ত করা হয়েছে, ভ্যাটের অফার আমি এটা বিক্রি বাড়ানোর জন্য, যে আমি ধরেন পাকিস্তান আমলে দেখছি বিহারে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এবং বলছে এই সরকার এসে, আমি জানি না, এখন ধর আমি সরকারের মধ্যে নাই, এই সরকার এসে বলছে এইসব দোকানে এখন আর ভ্যাট দিতে হবে না। আমি জানি না আমাদের কি ম্যাজিক টাকা পেয়ে গেছি কোত্থেকে, যার টাকা ছেড়িয়ে দিতে পারছি বা দিচ্ছি, এটাও একটা প্রশ্ন। যেমন আগে ধরেন পাকিস্তান আমলে দেখা গেছে 10টা দোকান থাকলে বিহারিদের দোকানে ভিড় হতো বেশি, কারণ ওরা বুঝতো যে টার্নওভার বেশি, সুতরাং তার ইনকামও বেশি। আর আমাদের দেশে রাস্তা দিয়ে একটা দোকানে যাবেন, ভাবছেন এইটাই বোধহয় আমার শেষ কাস্টমার, যতটা পারেন লাভ করে নেন। এই যে অ্যাটিটিউডগত পার্থক্য, তাহলে মানসিকতা আসলে আমাদেরকে এই জায়গা থেকে বের করতে দিচ্ছে না। এটা দীর্ঘ চর্চার ব্যাপার। আমি আলী আহমেদ আপনার কাছে এই জায়গাতে আসতে চাই, এবং যেখানে অর্থ উপদেষ্টা এই যে বাজেটের যে প্রাক আলোচনা, সেখানে আমি যদি ভুল না করে থাকি, সেখানে এক জায়গায় বলেছিলেন যে আমরা ক্যাশলেস সোসাইটি যেমন করতে চাই, পাশাপাশি আমি ক্যাশলেস সোসাইটির উপর এখানে এমফাসিস দিতে চাচ্ছি না, ফেসলেস ট্যাক্স, এই কথাটা উনি খুব গুরুত্ব সহকারে বলেছিলেন। সেটা কি আমরা আসলে করতে পারবো আদৌ? না, পারবো না কেন? কিন্তু হচ্ছে না। ভারতে সব হয়নি, কিন্তু ভারতে এখন আমাদের চেয়ে ওদের আরও গণ্ডগোল অনেক বেশি, বিভিন্ন জাত, বিভিন্ন ভাষা, বিশাল দেশ, অনেক ঝামেলা। সেখানে কিন্তু ক্যাশলেস হচ্ছে তাদের টার্গেট, কিন্তু এখনও পর্যন্ত বোধহয় হয়তো 40-50% কিন্তু ক্যাশলেস হয়েছে। একটা ছোট্ট পাশের দোকানে একটা কিছু কিনতে গেলেও অনেক ক্রেডিট কার্ডে পয়সা দিতে হয়। না, আমি ফেসলেস ট্যাক্সের জায়গাটা শুনতে চাচ্ছি। ফেসলেস সাথে হচ্ছে যে আমি লোকটা দেখলাম না, লোকের সাথে আমার কোনো দেখা হওয়ার দরকার নেই, আমি কিনলাম জিনিসটা এখানে আছে, আমি ক্রেডিট কার্ডটা দিয়ে টাকা নিয়ে কিনলাম। আমরা বিদেশে গেলে তো আমরাও সেটা করতে দেখি। আমাদের এখানে হয়তো একটু সময় হতে লাগবে। রাস্তার পাশে যে পানের দোকান, ওকে ক্যাশলেস মানে ক্যাশ দেওয়া, এটা সময় লাগবে, বাট এটা করা সম্ভব যদি সরকার চায়, মানুষ চায়। কিন্তু সেটা করার শুধু মুখে বলেন, যিনি বলেছেন তিনি এটা মিন করেছেন, ভালো চান, কিন্তু ভালো চাওয়ার দিকে সেটা ক্যাশলেস কি এইভাবে হয় যে নীতিটা সচিবালয়ে নিয়ে যাওয়া এবং একটা বিশেষ চাকরির লোককে দিয়ে দাও কি ক্যাশলেস? তাহলে যে কথা বলা হয়েছে সেটার সাথে মিল কতখানি? এই প্রশ্নটা দাঁড়ায়। যে কথাগুলো এম এ আজিজ তুলেছেন, যে আমরাও আসলে দেওয়ার সুযোগটা, অটোমেশনের কথা আপনিও আগে বলেছেন, যে আমরাও যদি দেওয়ার সুযোগটা না পাই, তারাও যদি নেওয়ার সুযোগটা না পায়, তাহলেই তো এটা হয়েছে। তো অটোমেশনে এত আলাপের পরও সেই জায়গাটা আসলে সমস্যাটা কোথায়, কেন সেটা কুক্ষিগত করে রাখা হয়েছে? এটা খুব একটা মজাদার প্রশ্ন।
এটা কিন্তু আমি যেহেতু ভিতরে ছিলাম, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এই সেই বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা সুদবিহীন স্বল্প সুদে আমাদের অনেক ঋণ দিয়েছে, বলছে করো। ঋণগুলো আনা হয়েছে এবং আপনার আমার টাকায় আবার সেই ঋণ পরিশোধও হচ্ছে, কিন্তু অগ্রগতি কিছু হয়নি। এটা যে বলবেন আমার দেশের একজন ব্যবসায়ী করেছে কিংবা NBR করেছে তা কিন্তু নয়। এটা করা হয়েছে আন্তর্জাতিক সংস্থার মাতব্বরিতে, বিদেশি সংস্থার সাহায্যে, আন্তর্জাতিক টেন্ডারে। তাহলে কেন হয়নি? তার মানে এই দেশের নীতি নির্ধারক যারা, সব নীতি যারা বোঝেন, তাদের কারণে এটা বাস্তবায়িত হতে পারেনি। বহু বছর আমি চাকরিতে ঢুকেছি, তারপর রিটায়ার করেছি, তাও এখন 20 বছর। রিটায়ার করেছি 20 বছর আগে আমি ঢুকে, তারপরে শুনেছি যে অটোমেশন হচ্ছে, এই হচ্ছে, কিন্তু হলো না কেন? সেই নীতি নির্ধারকরা কি করেছেন, কেন হয়নি? এই প্রশ্নটা তো আপনি কেন, আমিও করছি। মানে সদিচ্ছার অভাব যদি হয়ে থাকে, সেই সদিচ্ছার অভাবটা আসলে কাদের কারণে হচ্ছে? না, এটা আমি একটু একটা কথা বলেছেন। অবজারভারে প্রথম ফটোকম্পোজ আসে, ফটোকম্পোজ প্রথম অবজারভার, বাংলাদেশ অবজারভার, এখন নাই। এই যে টেকনোলজি, এই টেকনোলজি কোনো সাংবাদিক অ্যাডপ্ট করতে চায় না। এটা একটা জটিল জিনিস, ভয়ের জিনিস, এটা একটা বাধা। 2 হচ্ছে এরপরের থেকে তো এখন কম্পিউটারে মেকআপ সব কিছু হয়, অটোমেশন হয়েছে। তো এখন তো ধরেন একটা টেলিভিশনে আপনি দেখলেন যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খবরও পড়ানো হলো, কিন্তু আমাদের বিজ্ঞানের দেশে বিজ্ঞানের অগ্রগতি এত কম যে ওইটা খুব কস্টলি, ইনপুট দেওয়া কস্টলি, এটা কিন্তু ইজি করতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে একটা বাইন্ডিংস কিন্তু আছে যে যত বেশি অটোমেশন হবে তত বেশি উভয় পক্ষের সুবিধা কমে যাবে, সুবিধা। এই কারণেও কিন্তু স্লো আছে, করা যাবে না কেন? বিজ্ঞানে আসলে যদি নাম্বারিং করি আমরা, তাহলে কোনটা কারণটা একদম 1 নম্বরে বসাবো? যে ওই দুই পক্ষের যোগ করতে পারিও না। জি জি, আপনার পারমিশন? নিশ্চয়ই। সেটা হচ্ছে একটা মানুষের যেটা হিউম্যান সাইকোলজি বলে, মানুষের অন্তর্গত একটা ব্যাপার আছে, ফিয়ার অফ দ্য আননোন। অপরিচিত, যেটা আমার জানা নেই, সেটা সম্পর্কে ভীতি। মৃত্যু সম্পর্কে যেমন জানি না, কোনোদিন মৃত্যু হয় নাই আমার, সেজন্য ভয় পাই, তেমনি আমি একটা নদীতে আমি লাফ দিয়ে পড়তে ভয় পাই, গাছে উঠতে ভয় পাই, জানা নেই, এটা কখনো হয়নি, সেজন্য প্রত্যেকের উভয় পক্ষেরই এটা ভয়। ওই যে উনি বলছেন একটা অত্যন্ত উচ্চশিক্ষিত দায়িত্বশীল পদের একটা লোক, একটা ফর্ম ফিল আপ করা কিছুই না, কিন্তু ওনার বন্ধু একজন NBR মেম্বার ছিলেন, তাকে বলছে তুই একটু করে দে, করে দিচ্ছে। উনি কিন্তু এটা নিজে করছেন না, করতে পারেন, কিন্তু এটা একটা 5-6 ছেলেও করতে পারে। আমি কিন্তু ওনার থেকে ব্যতিক্রম না, আমি কোনো মহামানব না। আমরা প্রত্যেকেই ফিয়ার অফ দি আননোন আছে, যেটা বলছিলেন, একটা বড় ফ্যাক্টর হচ্ছে ফিয়ার অফ দি আননোন। তারপরে ফিয়ার অফ লুজিং দি পার্কস, এখন যে পয়সাপাতি বিভিন্ন রকমের পাওয়া যায়, সেটাও একটা ভয় থাকবে। আর একটা বড় ভয় আছে ব্যবসায়ীদের, ধনীদের, সেটা হচ্ছে সব যদি ওপেন হয়ে যায়, রেকর্ডেড হয়ে যায়, তাহলে তো ইনকাম ট্যাক্স অনেক বেড়ে যাবে। এখন তো আমি ট্যাক্স অনেক দেই না, এইটা আর একটা ভয়। এই তিনটাই কি যথেষ্ট নয়? কিন্তু এই 3টা ভয় যদি থাকে, 3টা ভয় সরকারের অনুকূলে যায় করতে পারলে, তাহলে সরকার কেন করেন না? তাহলে এই 3টা ভয় না ভাঙলে তার লক্ষ্যমাত্রা কি করে পূরণ হবে? আমি যদি বলি হ্যাঁ, কিন্তু সরকার তাহলে কেন করেন না? কারণ ওই যে অ্যাব্রাহাম লিঙ্কনের সেই কথা, গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দি পিপল। এখানে গভর্নমেন্ট অফ দি পাওয়ারফুল, বাই দি পাওয়ারফুল, ফর দি পাওয়ারফুল। সে পাওয়ার মনিটারি, পলিটিক্যাল, সোশ্যাল, বিভিন্ন রকমের হতে পারে। সেই কারণেই এটা হয় না। আমি অনেকবার বলেছি, ইনকাম ট্যাক্সে তো কম, আপনারা বলেন আমরা কোন বড় বড় ব্যবসায়ীর বাড়িতে এখন পর্যন্ত খবর নিয়েছি, কার ব্যবসায় ঠিক মতো হয় কিনা, এটা কয়টা করেছি, আর এর চুপ করে থাকে। এটা কিন্তু আমি বলেছি বড় সাহেবদের, মন্ত্রীতন্ত্রীদের সামনে, আমি একটু দুর্ভোগ কথা পরিষ্কার বলি। আর ওখানে কোন আননোন ভয়টা আছে সেটাও একটা বড় ব্যাপার। আমার ওই জন্য বললেন টাকা তো আমরা সবাই ভালো, আননোন তো উনি বললেনই। ধরেন আমরা আওয়ামী লীগের আমলে যেটা আলোচনায় আছে, পাকিস্তান আমলে ছিল 22 পরিবার সব নিয়ে গেল। হ্যাঁ, এখন তো 9টা-10টা বিজনেস হাউস আছে, তাদের একজন মাত্র সালমান রহমান গ্রেপ্তার হয়েছে, আর তো কেউ গ্রেপ্তার হয় নাই। কেউ বিদেশ চলে গেছে, কেউ দেশে আছে, নিরাপদেই তো আছে, বিনিময়ের মাধ্যমেই তো আছে।
জি, এই জায়গাটা নিঃসন্দেহে শুনবো। বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরি। তাহলে নিরাপদেই বা আসলে কি করে থাকে যদি অন্যান্য ভয় কাজ না করে, আমি আসবো এই জায়গায়। ঠিক আছে। দর্শক, আপনারা যারা রয়েছেন আমাদের সাথে ইনফোউইজের আজকের আয়োজনে, আমরা ছোট্ট একটা বিরতি শেষে আবারও ফিরবো, সাথে থাকবেন। দর্শক, আমরা আবারও ফিরে এলাম ইনফোভিজের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি আন্দোলনের এনবিআর এই শিরোনামে। আলোচনায় আসবো এম এ আজিজ। আপনি বলছিলেন এবং সেই জায়গায় ব্যবসায়ীদের কথা বলছিলেন যে বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারাও আসলে সবসময় সেই জায়গাটায় সহযোগিতা করেন কিনা, সেই জায়গাটাই শুনতে চাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি যেটা বলার চেষ্টা করতেছি, রাষ্ট্র ব্যবস্থার থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থাটা হ্যান্ডেল করে কে? পলিটিশিয়ানরা। ওখান থেকে শুরু করে নিচ পর্যন্ত আমরা মানসিকভাবে কিন্তু করাপ্ট হয়ে গেছি। এখন ধরেন এই যে ধরেন 8-9-10টা হাউস আছে বাংলাদেশে, ব্যবসায়ী হাউস, তারা তো এখন নিরাপদে আছে। আমরা কিন্তু শুনি অমকে প্রোগ্রাম করছে, ওখানে টাকা দিছে, ওখানে টাকা দিছে। আমরা জানি টাকা তো আর বস্তা করে বাড়িতে রাখে নাই, টাকা তো কোনো ব্যাংকেই রাখছে। তো সেখানে অনুসন্ধানটা হয় না কেন? এই টাকাটা আসলো কোত্থেকে? এই লোকটার টাকা হিসেবে নাই, আপনার ইনকাম ট্যাক্স ফাইলে নাই, এটাতে টাকাটা বস্তায় কেমনে ব্যাংকে আসলো? অর্থাৎ যতগুলো সেক্টরের মাধ্যমে এই টাকা গোপন করা যাবে সবগুলো তো ঘড়ির মতো অ্যালার্ম বাজে। আপনার বিল্ডিংয়ে ঢোকার সময় সাইরেন যাতে বাজে, অর্থাৎ যেখানে অনিয়ম হয়েছে সেখানে সাইরেন বাজে। অর্থাৎ অটোমেশনটা এমন কায়দায় করতে হবে। ধরেন আমি ধরেন একটা বিজনেস হাউস, তিনি ধরেন সে 100 কোটি টাকা রোজগার করছে। এই 100 কোটি টাকা তো কোনো রুমে বস্তাবন্দি করে রাখে নেই, সে নিশ্চয়ই কোনো অ্যাকাউন্টে রাখছে, অথবা টাকা পাচার করে রাখছে, কোথাও বাইরে রাখছে, সুইস ব্যাংকে রাখছে। ধরেন একটা প্রোগ্রাম করতেছে। আমাদের দেশে দেখেন না, পোলাপান থেকে শুরু করে সবাই তো প্রোগ্রাম করে, টাকা তো আসে। টাকা কোত্থেকে আসে? টাকা কি তাদের পকেট থেকে আসে? টাকাগুলো এরাই দেয় যে তাদের ঝামেলা না হয় ম্যানেজ করার জন্য দিয়ে দেয় টাকাটা। আমার কথা হচ্ছে যে এই টাকাগুলো থাকে কোথায়? এই টাকাগুলো তো ওখানেও চেক দিতে হবে। ধরেন উনি সেটা চেক কি করে দিবে? আপনি যদি বলেন যে অ্যালার্ম বাজার ক্ষেত্রে উনি তো এনবিআর এর মেম্বার ছিলেন, ধরেন মেম্বার ছিল, এখন কি বড় বিজনেস হাউসে উনি যা হানা দিতে পারতেন না? উনি ট্রান্সফার হয়ে চলে যেতেন, নাহলে ওনার চাকরি গেলে পরে ডেকে নিয়ে আসা হয়েছে যে আসো চলে আসো। তাহলে অ্যালার্ম কে কার ক্ষেত্রে বাজাবে যদি এরকম ডেকে নিয়ে আসা হয়, ট্রান্সফার করা হয়? আমি এই জন্যই তো বলছি সমাজ ব্যবস্থাটারই পরিবর্তন লাগবে। অর্থাৎ টপ টু বটম অনেস্টি প্র্যাকটিসটা থাকতে হবে। এইটা তো আমাদের এখানে সমস্যা। ধরেন আমাদের বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে না, আপনাকে যদি বলি বাইরে যান একটা সাক্ষী এনে দেন, পারবেন না। যিনি চাঁদা নেয় সেও বলবে না, যে চাঁদা দেয় তাহলে সর্বক্ষেত্রে অসহযোগিতা। আমি একটু আলী আহমদ আপনার কাছে আসতে চাই। এইরকম যদি আমাদের পুরো ওই যেটা করাপ্টেড এম এ আজিজ বললেন সেটা যদি হয় এবং ব্যবস্থা যদি আমরা সেভাবে ফিরিয়ে আনতে না পারি, সংস্কার যে শব্দটা আমরা বলি, তাহলে আমরা যখন বাজেটের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণের চিৎকার করে যাই, সেই চিৎকার আসলে কে শুনবে, কে কাজ করবে? তবে আজিজ ভাই যেটা বলেছেন এটা সত্যি, কিন্তু সত্যি হলো তাহলে কি আমরা হাত পা ছেড়ে দিয়ে বসে থাকবো? অনেক দেশেই আজকের আমেরিকা, ব্রিটেন, এইসব জায়গায় আমরা অর্থনীতির ছাত্র হিসেবে ইকোনমিক হিস্ট্রি পড়েছি, এদের অনেকেরই প্রচণ্ড করাপশন ছিল, প্রচণ্ড দুর্নীতি ছিল। আমেরিকাতে বলা হয়তো যে জাস্ট গুলি করে মেরে ফেললো, বাস হয়ে গেল, এরকম ছিল। কিন্তু আজকে কি সেরকম আছে? এখনও খারাপ অবস্থা আমেরিকার, তাও ওরকম নয়। ব্রিটেনে ছিল, সব জায়গায় থাকে, কিন্তু আবার একদিন উঠে আসে। সেই উঠে আসার জন্য খুব বেশি মানুষ না, কিছু সদিচ্ছাওয়ালা মানুষ তারা চায়, এবং প্রত্যেক সমাজে তারাই চায়। যেমন এই যে এখন বলা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, চিন্তা হচ্ছে, এইভাবেই এগিয়ে যেতে হবে। হতাশ হয়ে বসে থাকলে আপনি আরও অধঃপতনে যাবেন। সেটা চেষ্টাটা করতে গিয়ে আমরা চেষ্টা যদি সঠিক পথে না চালাই, এই যে চেষ্টাটা করা হচ্ছে এর মধ্যেই তো আমি তো মনে করি একটা অন্যায় ঢুকেছে। আমি দুর্নীতি শব্দটা এখনও ব্যবহার করতে চাই না। উনি প্রথমেই বললেন, আপনিও বললেন যে এটা একটা কাজ করবে এমন লোক যে জীবনে এটার কিছুই জানে না, সে হবে এটার বড় সাহেব। একজন না, এরা সবাই। এখন তো আগে একজন থাকতো, এখন সবাই মিলে তারা যা করবে সেটা করতে হবে। তো এটা তো আরও দুর্নীতি বেশি হবে। আমি তো বলেছি প্রথম দিন টেলিভিশনে একটু রাগবতা বেশি ছিল,
আমি বলেছি যে আমি হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আপনারা দেখবেন এই সিস্টেম যদি হয় তাহলে এটা অবশ্যই ব্যর্থ হবে এবং দেশের মারাত্মক ক্ষতি হবে। জি, আমি একটু অভিযোগটা ওখানে তুলে ধরতে চাই। অনেকে বলছেন যে অভিযোগ আকারে যে এই যে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে যদি এটা চলে যায় এবং সেখানে আমাদের যে টার্গেট সেই রাজস্ব আহরণ সেটা আসলে আরো বাধাগ্রস্ত হবে, এরকম অভিযোগ তুলেছেন। অবশ্যই হবে, অবশ্যই হবে। এর কারণ হলো আরো তাহলে একটা সংস্কারের পথে কতটুকু আমরা হাঁটতে পারব? কারণ আছে আমাদের, করি কি কতগুলো 5 ইয়ার্স প্ল্যান আছে। আমরা দেখি যে আমার মধ্যম আয়ের দেশে আমার বুঝতে হবে 40 সালে আমার উন্নত দেশ হইতে হবে। তাহলে একটা প্রজেকশন করে যে বছরে কত পার্সেন্ট আমার জিডিপি বাড়তে হবে। সে প্রজেকশন করলে ধরেন বাংলাদেশের এখন এই অবস্থায় আছে, যদি আমার 6% 7% করতে হয় তাহলে এত লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট হতে হবে। তো সেইটা করে টুরে শেষ পর্যন্ত ধরেন 5% বা 6% ধরা হলো, এত হাজার কোটি টাকা আমার রাজস্ব চাই। রাজস্ব কোথায়? ল্যান্ড রেভিনিউ হয় কয়েকশো টাকা, কয়েকশো না কয়েক হাজার টাকা। আর কি আর রেভিনিউ কোথায়? তাহলে আসতে হবে কাস্টমসের, ভ্যাটের, ইনকাম ট্যাক্সের। তাদেরকে তখন এনবিআরকে বলবে যে এইটা তোমাদের টার্গেট। এখন এনবিআর এর এত পারবে না, এটা বাস্তবে এটা সম্ভব নয়। আমি এখানেও একটু প্রশ্ন রাখতে চাই, কারণ এটা দীর্ঘদিনের একটি প্রশ্ন, একদম গণমাধ্যম কর্মীদেরও একটি জানতে চাওয়া যে সবসময় বাজেটে আসলে টাকা এত এত আসবে, এটা এনবিআর এর সাথে আলাপচারিতায় না গিয়ে এনবিআর এর উপর যে চাপিয়ে দেয়া, সেটা কি আসলে কোনো ভালো সিদ্ধান্ত হয়? এটা হলো আমার, এটা যদি কোনো একটা ফর্মাল অনুষ্ঠান হলে বলতাম, আমাদের ফেরেশতার মতো যাদের জ্ঞান আছে এরকম একদল সচিব আছেন, তাদেরকে একত্র করে তারা ঠিক করে, তাদেরকে বলা রিসোর্স কমিটি। সেই রিসোর্স কমিটি ঠিক করে যে আমার কত টাকা লাগবে এই 7% ডেভেলপমেন্ট হতে হবে, তাহলে এত টাকা লাগবে, তাহলে ঠিক আছে। এনবিআর তো 86% দেয়। এনবিআর গত কয়েক বছর সবসময় এত যে অসুবিধা, এত যে টার্গেট হয় না, তাও কিন্তু গড়ে 14% করে প্রত্যেক বছরে ইয়ার অন ইয়ার রেভিনিউ বেড়েছে। দেশের উন্নতি তো সেটা হয়নি। তার মানে কি ওরা আগে যা এফোর্ট দিয়েছে তার চেয়ে বেশি দিচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও শর্টেজ কেন, শর্টফল কেন? এই জন্য যেটা অবাস্তব। এবং অবাস্তব কেন? কারণ আমরা একটা স্বপ্নের জগতে বাস করি। আমরা 2040 সালে উন্নত দেশ হয়ে যাব, আমরা 2021 সালে মধ্যম আয়ের দেশ হয়ে যাব, কিন্তু তলায় তো কিছু নাই। তো এই যে বাস্তব স্বপ্ন দেখানো, আপনি জানেন যে আমার কানে এসছে, আমি ছিলাম না তখন এনবিআরে, বেরিয়ে এসেছি অনেক আগে, যে রাজস্ব শেষ পর্যন্ত একজন চেয়ারম্যান, নাম কিছুতেই বলবো না, তাকে সব কমিশনারদের বলছে যে রাজস্বটা বাড়াই অ্যামাউন্ট দাও। অন্তত একজন কমিশনার অস্বীকার করেছে, আমি তার কাছেই শুনেছি, সে বলছে স্যার আমি এটা দেই নেই, কিন্তু অন্য সবাই দিয়েছে। কারণ চাকরি করে তো, এটা তো এটা তো ব্রিটিশ শাসন না, এটা তো শাসন তো হচ্ছে কলোনিয়াল শাসন। জি, কিন্তু সেটা বাড়িয়ে দেখানো, আপনি যে স্বপ্নের কথা বললেন, স্বপ্ন থেকে যখন আমরা বাস্তব ক্ষেত্রে এসে নিচে পড়বো, হোঁচটটাও তো বড় ধরনেরই খেতে হয়। আপনি আর প্রধানমন্ত্রীও থাকবেন না, মন্ত্রীও থাকবেন না, আপনি তো ছেলে পেলে সব আমেরিকাতে থাকবে, ইউকেতে থাকবে, কানাডায় থাকবে, এখানে সাধারণ মানুষের কি হলো সেটা দেখা যায়। আজিজ, আপনি যুক্ত করবেন কিনা? কারণ এই হোঁচট খাওয়ার গল্পগুলাও তো আসলে গণমাধ্যমে উঠে আসে মাঝে মাঝে। বিষয়টা হলো যে সব কথার শেষ কথা, আমরা কিন্তু এগোচ্ছি। আপনারা দেখেন হাজারের ঘরে ছিল এনবিআর এর ইনকাম, অর্থাৎ দেশ স্বাধীনের পরে। এটা তো এখন তো প্রায় 60-70% এনবিআর দেয় না, 86%। তো এটা তো কম অ্যাচিভমেন্ট না, অথচ আমাদের দেশের সবাই টাকা লুকাইতে চায়। তার ভিতরেও এটা আপনার বাজেটের 80-র উপরে দিচ্ছে। আমাদের যেখানে ঘাটতি 86%, আপনার আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মিনিমাম 10 উপরে 12 থাকা উচিত, আমাদের হলো 7.5। এই পরিমাণ বাড়ানো দরকার, কিন্তু সেটা বাড়াতে গেলে ট্যাক্স দেওয়ার মানসিকতা, তো অর্থাৎ ট্যাক্স দিবে তখনই মানুষের ভিতরে যদি সততার পরিমাণটা বাড়ে। আমাদের ভিতরে এই জন্যই আমি প্রথমেই বলছি, আমাদের প্রথম সমস্যা হয়ে গেছে যে আমরা দুর্নীতিও যেমন কমাইতে পারতেছি না, তেমনি মানুষের ভিতরে সততার যে আগ্রহ সেটাও বাড়াতে পারতেছি না। অর্থাৎ মানুষের সংস্কৃতি, ধরেন পাকিস্তান আমলে একটা মানুষের একটা গেঞ্জি গায়ের ঘাড়ের উপর দিয়ে থাকতো, স্যান্ডেল হাতে নিয়ে যেত, তার খালি শরীর, কিন্তু এত দুঃখ, এত করাপশন, এত ধনী হইতে হবে, এত কিছু তো ছিল না। এখন মানুষ অনেক মাত্রায় বৈষয়িক হয়ে গেছে, যে যার টাকা আছে সে আরও টাকা চায়, আরও টাকা চায়। এটার আরও কারণ আছে। কারণ হলো এই যে, মনে করুন আমি তো একটা চাকরি করতাম বা করি,
আমি অফিসের মধ্যে বসে যখন বাইরের লোক আসে ভিজিটার, আমার পিয়ন বা সেপাই বা যেই থাকুক, ওকে যদি এতটা বোকা মনে করি যে ও কিছু বোঝে না, আমি যদি তার কাছ থেকে টাকা লেনদেন হয় তাহলে ও কিন্তু সন্দেহ করে। পিয়ন কিন্তু বুঝতে পারে, কিন্তু কিছু করার উপায় নেই আমাকে। তো তার তখন ইচ্ছা হবে না যে স্যার এত নেয়, তাহলে আমিও কিছু পাই নাকি। তখন ও ধরে স্যার বকশিস দিয়ে যান, ও খুশিতে। মনুষ্য আকাঙ্ক্ষা তো হবেই তো। হ্যাঁ, 500 টাকা দিয়ে গেল বকশিস। একজন চালাক আত্মীয় পেয়েছিলাম আমার, যিনি এরকম একজন চেয়ারম্যানের রুম থেকে বেরিয়ে এসে, না কোনো খারাপ কিছু করছে সব বলবো না, আমার রুমে আসছে, দেখি পিয়ন তার পেছনে পেছনে আসছে, আমার একটা সম্বোধন করলেন একটা, সেটা বলবো না, আত্মীয় এরকম, বলে যাই ওরে 200 টাকা দিয়ে দাও তো। আমি বুঝলাম না, আমি পিয়নকে কেন 200 টাকা দেবো? বলে না না, ও আমার কাছে চাই তো, আমার কাছে খুচরা নাই। খুব চালাক বুদ্ধিমান, আর উনি সম্মানিত বেশ বড়। আমি তারে 200 টাকা দিলাম এবং সেটা পিয়নকে দিয়ে দিল, অর্থাৎ ওইখানে ঘুষটাও সে আর একজনের কাছ থেকে নিয়ে দিল আর কি। তো এইরকম হচ্ছে অবস্থা। উনি যেটা বলছেন, যদি ওই যে এটা কেন হয়, কারণ একটা পুরনো কর্ম আছে, আপনি আচরি ধর্ম অপরে শিখায়। কই আমাদের অফিসাররা, আমাদের রাজনীতিবিদরা কয়জনে ট্যাক্স দেন? অফিসারদের দিতে হয়, চাকরি করে তো উপায় থাকে না, কম বেশি দিলে দিতে হয়, মোটামুটি ঠিকই দিতে হয়, বেতনে লেখা আছে কত কি যায়, কেটে রেখে দেয়। কিন্তু আমাদের মন্ত্রী এমপি কজনে ট্যাক্স দেন, কতটা দেন, দেয় একটু হয়তো। এর কেউ জিজ্ঞেস করেছে কোনো দিন? মুহিত সাহেব আমার ব্যক্তিগতভাবে কোনো আত্মীয় স্বজন না, উনি থাকতে একটা ঘোষণা দেওয়া হয়েছিল গভর্নমেন্ট থেকে যে প্রত্যেক এমপি মন্ত্রী সবার একটা স্টেটমেন্ট দিতে হবে ওয়েলথের, আবার তার 5 বছর পরে বা 1 বছর পরে আমরা দেখবো। এটা চালু হয়েছিল যে, হ্যাঁ হয়েছিল না? কিন্তু সবাই তো সবসময় দেন। একটা ব্যক্তি মাত্র ওই রিটার্নটা দিয়েছে, সেটা হলো এএমএ মোহিত, নট ইভেন দি প্রাইম মিনিস্টার। আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমরা আসলে আরো অনেক আলাপ তো থেকেই যায়, একদিনের ছোট্ট আয়োজনে সেটা হয়তো শেষ করা যায় না। আমরা অন্য কোনো দিন আবারও সেই আয়োজন নিয়ে বসবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এম এ আজিজ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আরিফ আহমদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের আয়োজনে ছিলেন আমরা এই যে রাজস্ব বিভাগের যে দুটো অংশ, রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে কথা বলবার চেষ্টা করলাম। আন্দোলনে কেন এনবিআর, সেটাও শুনতে পেয়েছেন। নিঃসন্দেহে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আমরা আবারও আসবো ইনফোভিজের আয়োজনে। দেখতে চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।